ওই দেখো সামনে আবার একটা অ্যাক্সিডেন্ট। ও সেট ম্যান, সেট ম্যান। ও হো, ছি ছি ছি। এখানে লাঞ্চটা করে নি পারদেশি ধাবাতে। তো হয়ে গেছি রেডি, বাজছে এখন পাক্কা 7টা। এবার বেরোবো। আর এই যে লাগেজ ফ্যাগেজ পুরোপুরি রেডি, রাইডিং গিয়ারটা ওখানে টাঙানো আছে, গাড়িও মোটামুটি পুরো রেডি আমার, শুধু স্যাডেল ব্যাগটা বাঁধবো, দেন বেরিয়ে যাবো। তো চলো, সারপ্রাইজ রাইড আজ থেকে স্টার্ট হচ্ছে। আজকে হচ্ছে 3 তারিখ মার্চ মাসের। তো চলো রাস্তায় একবারে মোটো ব্লগ সেটআপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকবে, আর কেমন লাগছে অবশ্যই জানাবে যেন। তো চলে এসেছি মোটো ব্লগ সেটআপে। বাবা হেল্প করে দিল পুরো লাগেজগুলো বাঁধার জন্য। আর মা এখন গাড়িকে একটু জল টল দিয়ে প্রণাম করে দিচ্ছে। আসছি বাবা। কিন্তু আমার এই গাড়িতে চাপা একটা প্রবলেম, সেটা হচ্ছে গাড়িটা প্রচণ্ড হাইট হয়ে গিয়েছে। জয় গুরু। চাবিটা অন করে একটু স্টার্ট করে দাও, চাবিটা ঘুরিয়ে দাও। আমাদের বাড়ি থেকে তো 34 বা NH12 ধরতে গেলে আমাকে এই যে কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটটা পার করতে হয়। কত? তো এই হচ্ছে কাটোয়ার ফেরিঘাট। ভাঙা রাস্তাতে ভিডিও কি করব, মানে কাটোয়া ঘাট পেরোনোর পর থেকে আপ টু দেবগ্রাম পর্যন্ত প্রচণ্ড রাস্তা খারাপ আছে, প্রচণ্ড রাস্তা খারাপ আছে। তো আর একটা দাদা আছে যে নাকি নবদ্বীপ থেকে আসছে, তো সে দাদাকে লোকেশন দেওয়া হয়েছে পলাশির যে স্মৃতিসৌধ গেটটা আছে সেখানেই দাঁড়াবে। তো শেষমেশ আমি NH12 পেলাম। আমার হাত ব্যথা হয়ে গেল, গাড়ির অবস্থা খারাপ হয়ে গেল পুরো এই রাস্তায় গাড়িটা চালিয়ে। আর পুরো টাইম এখানে মিনিমাম 40 মিনিট লেগে গেল আমার ঘাট পাড়ে আসতে। তো চলো ওই দাদার কাছে যাই, গিয়ে একটু দাঁড়িয়ে তারপর ওখান থেকে বেরিয়ে চলে যাবো। টাইমটা প্রচণ্ড নষ্ট হলো এখানটাতে। ভাই সাহাব সকালবেলায় বেরোতে না বেরোতেই ভাই অ্যাক্সিডেন্ট। সেট ম্যান। তরমুজের গাড়ি ফাড়ি একদম চেপসে দিয়ে যা, যে গাড়িটা দেখলাম পাশে আছে ওটাকেও একদম পুরো যাতা, কাঁচ ফাঁচ ফেটে গেছে সামনে, পুলিশ এসছে। তো চলো এদিকে মন না ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাই। একটা অ্যাডভেঞ্চারের সময় চলে এসেছে আমাদেরও, তাই বেরিয়ে পড়েছি অ্যাডভেঞ্চার করতে। ঢুকে গেছি পলাশির যে স্মৃতিসৌধ গেটটা, তার সামনাসামনি দেখি এবার সৌরভদা কোথায় দাঁড়িয়ে আছে। এদিকে তো জ্যাম তো প্রচুর লেগে গেছে মনে হচ্ছে। ওই দেখো সামনে আবার একটা অ্যাক্সিডেন্ট। ও সেট ম্যান, সেট ম্যান। ও হো, ছি ছি ছি। তো এখানেও পুলিশ চলে এসেছে। ওই সাইডে
টো করছে গাড়িটা, তো সেই সাইডে ফোর হুইলারটা ঢুকিয়েছে বলে গাড়িটাকে পুলিশে সাইড করে দিল। যাই হোক, ওরা দাঁড়িয়ে আছে কোথায় এখন খুঁজতে হবে। আমি তো একদম স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আছি, আই থিঙ্ক করে একটু এগিয়ে থাকবে। তো এটা হচ্ছে পলাশী স্মৃতিসৌধ। তো সৌরভদা, তো তুমি কত দাঁড়িয়ে আছো? মোটামুটি 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে। লেট হয়েছে প্রচুর, কারণ আছে বসে জমি আড্ডা মেরে বলতে হবে প্রচুর লেটের কারণটা। তো চলো একটু চাটা খেয়ে নি, দেন ওখান থেকে বেরোবো। আমি জানি আমি লেট করেছি, কিচ্ছু করার নেই ভাই। তো পলাশী থেকে চাটা খেয়ে একদম বেরিয়ে পড়লাম। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের পাপ্পু ধাবা। পাপ্পু ধাবাতে তো আমরা দাঁড়াবো না, জাস্ট ওর সামনে দিয়ে বেরিয়ে একটু এগিয়ে যাবো। এগিয়ে আমরা আগে একটু ব্রেকফাস্টটা করে নেবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর প্লিজ সাপোর্ট করো। আমার ইচ্ছা আরও এগোতে চাই, তোমাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে। তো এই যে বাঁ দিকে হচ্ছে বহরমপুর, একদম শহর ঢুকে যাচ্ছে বাঁ দিকে। আমরা বহরমপুরটাকে বাইপাস করে সোজা বেরিয়ে যাচ্ছি। রাস্তাতে আস্তে আস্তে এখনো পর্যন্ত প্রচণ্ড ডাইভারশন পেলাম। কাজ চলছে রাস্তার, কিন্তু প্রচণ্ড রাফ গাড়ি চালানো হচ্ছে, প্রচণ্ড রাফ। মানে হচ্ছে যে যাতায়াত, লরি যে একটা লেন হয়ে যাচ্ছে, যখন সিঙ্গেল লেনে যখন গাড়িটা ছুটছে, তখন অপোজিট থেকে লরিগুলো প্রচণ্ড রাফভাবে আসছে। সেইগুলোকে একটু কেয়ারফুলি চালাতে হবে। আর এর মধ্যে যারা এই রাস্তা দিয়ে রাইড করছো, তাদের তো এই রাস্তার সম্বন্ধে একটু আপডেট দিয়ে দেবোই। কোথায় প্রবলেম, কোথায় ভালো, কোথায় কি, কোথায় খারাপ হচ্ছে, সব কিছুই দিয়ে দেবো। তো সামনে চলে এসেছে একটা মাইল ফলক, দেখতে পাচ্ছি অনেক দূর থেকে, কিন্তু কত কি কিলোমিটার, কোথায় কি নাম আছে সেগুলো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। তো কাছে যাই, দেন বলছি। তো এখান থেকে ডালখোলা হচ্ছে 261 কিলোমিটার, মালদা হচ্ছে 135 কিলোমিটার, বহরমপুর এদিক দিয়েও যাওয়া যায় 7 কিলোমিটার সোজা গেলে। তো মালদা 135, ডালখোলা 261। নিচে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, উপর দিয়ে আমরা ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। নিচে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে গঙ্গা নদী। আর এই ছোট্ট একটা ক্ষুদ্র গ্রুপে লিড করছি আমি, টেল করছে সৌরভদা, আর মাঝে আছে হচ্ছে কি দাদাটার নামটা আমি বারবার ভুলে যাচ্ছি, দাদাটার নামটা আরেকবার জিজ্ঞেস করে নিতে হবে। তো যাই হোক, ওই যে সামনে আসছে ব্রিজটা। আর আজকে সকাল থেকে বাড়ি থেকে বেরোনোর পর থেকে মানে কি বলবো, রাস্তায় না খুবই বাজে বাজে অ্যাক্সিডেন্ট দেখলাম। প্রথমে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, সেকেন্ড আবার ডাম্পারের একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। তো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। বাড়ি থেকে বেরিয়েছে যারা সুস্থভাবে বাড়ি থেকে এসেছে, সুস্থভাবে বাড়ি থেকে যেন আবার বাড়ি ফিরে যেতে পারে সবাই, এটাই ভগবানের কাছে বলবো। বাদ বাকিটা তো সব তারই হাতে, ভগবান যেটা করবে সেটা সবাইকেই মেনে নিতে হবে। ফারাক্কা 97 কিলোমিটার। এই যে নিচে দিয়ে বয়ে চললো গঙ্গা মাতা, নিচে দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, আর ওপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, গঙ্গাটাকে পার করছি। ব্রিজটার নাম হচ্ছে মাজর ব্রিজ। তো আমরা এই ব্রিজের এন্ডে একটু দাঁড়াবো, একটু ছবি টবি নেবো।
এইখানটা একটু দাঁড়াবো, এইখানটা একটু ছবি টবি নেবো, তারপর আবার রাইডটাকে কন্টিনিউ করব। তো আমরা ঢুকে গেছি বহরমপুর বাইপাস। নতুন যে ব্রিজটা আছে সেই ব্রিজটায় দাঁড়িয়ে আছি, নিচে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে আর পাশের ভিউটা শুধু একবার দেখো, সেই লেভেলের। তো প্রচণ্ড খিদে পেয়েছে, সামনে গিয়ে পাপ্পু ধাবাকে পেরিয়ে গিয়ে একটু দাঁড়াবো, বারে পেরিয়ে গিয়ে দাঁড়াবো। তো বহরমপুর বাইপাসে ব্রিজ পার করে আসার কিছুক্ষণ পর পাপ্পু ধাবা পার করেছি। পাপ্পু ধাবা পার করার পর আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে সুখির মোড়ে। এখানে যে সারপ্রাইজ নিয়ে কথা হয়েছিল সেই সারপ্রাইজটা হচ্ছে না, এই জন্যে, এই বান্দার জন্যে। মুখটা দেখা এর জন্যে কালকে রাত পর্যন্ত কন্টিনিউয়াস ফোন করে আমি বলেছি যে ম্যাগিটা ভরতে, ও ম্যাগিটাকেই ভরেনি গো। তাহলে কি সারপ্রাইজ দেখাবো? আমি সবকিছু রেডি করেছি, বাট কি করব আমি এখানে এখন পুরি আর ঘুগনি খাচ্ছি, কি করবো এই গরমে, এটাই খেতে হবে। তারপরে যদি হয়ে যায় তো খেলা সব শেষ। তো চলো খাই, প্রচন্ড খিদে পেয়েছে, পেটে একদম আগুন জ্বলছে, খাই, খেয়ে আবার মোটো ব্লগ সেটাবে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো আজকে রাইডের আমাদের প্রথম টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আজকে আমার রাইডের প্রথম টোল। আর ওদেরকে একটু বললো একটু ট্রেনে চালাও, কারণ হচ্ছে একটু তো লেট হয়েছে, আর তা সত্ত্বেও আমার গাড়িতে একটু লোড বেশি আছে, ওই জন্য প্রবলেমটা হয়ে যাচ্ছে। ওনারাই হচ্ছে এখান থেকে বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে জঙ্গিপুর। এটা হচ্ছে একদম চৌরাস্তার মাথা, আমরা সোজা বেরিয়ে যাব। এই যে বাঁ দিক দিয়ে মুরারো যাওয়া যাবে, এই বাঁ দিক দিয়ে যাবে মুরারো, আর ডান দিকে যাবে জঙ্গিপুর। এইদিকে হচ্ছে জঙ্গিপুর। তো আমরা অনেকটাই কভার করেছি, 11টা 25 বাজে। আমরা জঙ্গিপুরকে বাইপাস করে সোজা বেরিয়ে যাচ্ছি রায়গঞ্জের দিকে। আবার একটা ব্রিজ পার করছি, নিচে দিয়ে চললো গঙ্গা। আমার ডান পাশে হচ্ছে রেলের ব্রিজ, আর এটা ডাইভারশন করে সিঙ্গেল ব্রিজে করে দিয়েছে। আমার বাঁ পাশে আর একটা ব্রিজে কাজ চলছে, ওটা এখনো চালু হয়নি। তো শিলিগুড়ি এই রাস্তায় সামনে টোল প্লাজা আছে মালদা। তো হ্যাঁ, আমরা শিলিগুড়ি যাচ্ছি, শিলিগুড়িকে নিয়ে একটা প্ল্যান করা আছে, একটা অফবিট জায়গায় যাব। আর এটাই হচ্ছে সারপ্রাইজ রাইড। অনেক দিন থেকে পরিকল্পনা করেছিলাম, দিয়ে আমি সৌরভদাকে জানিয়েছিলাম যে সৌরভদা তুমি কি আমার সঙ্গে রাইড একটা করবে। তো তখন সৌরভদা বলেছিল না আমার একটু প্রবলেম চলছে। তো মানুষের প্রবলেম থাকতেই পারে। তো সৌরভদা নিজে থেকে আমাকে একদিন রাতে ফোন করে যে বিজয় তুই কি ফাঁকা আছিস? আমি বললাম হ্যাঁ বলো কী হয়েছে। একটা কথা ছিল ভাই। দিয়ে আমি যেটা বলেছিলাম যে শিলিগুড়ি যাওয়ার জন্য একটু একটা রাইড করার জন্য, তো আমাকে সৌরভদা জানালো যে একটা রাইড করব। তো তুই কি যাবি? আমি বললাম হ্যাঁ, আমি তো একটা রাইড করতে চাইছিলাম, তোমাকেও জানিয়েছিলাম। তো সৌরভদা বললো চল তাহলে প্ল্যান করা যাক। দিয়ে দুজনে বসে একটু প্ল্যান হলো। আর এই কথার মাঝেই জানিয়ে দিই আজকে রাইডের আমাদের সেকেন্ড টোল প্লাজা, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটাও ছিল বহরমপুর ফারাক্কা, এটাও বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর NH-12 অংশ এটাও। এই টোল গেটগুলো পার করতে খুব ভালো লাগে আমার, কিন্তু এগিয়ে গিয়ে যদি একটু ছায়া থাকতে একটু দাঁড়াতে পারতাম। মানে রোদে বা সিদ্ধ হয়ে যাচ্ছে যথারীতি, কারণ হচ্ছে শীত কাটতে না কাটতেই মানে গরমটা এইভাবে পড়ে গেল, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি গরম পড়ে যাবে। মানে শিবরাত্রি হয়েছে 1 সপ্তাহ এখনো হয়নি। গুয়াহাটি শিলিগুড়ি ডালখোলা NH-12 রাস্তা মোটামুটি ভালো, মোটামুটি। যারা
ভাবছো যে এই রাস্তা ধরে কোনো রাইড রাখবে, রাইড করবে, তাদেরকে জানিয়ে দিই রাস্তায় ডাইভারশন তো আছে, তার সত্ত্বেও কিছু কিছু জায়গা যেগুলো ডাইভারশন নেই, 4 লেন আছে, সেইগুলোতেও কিছু কিছু জায়গা ভাঙা আছে। আর পট হোল আছেই, NH-12 পট হোলটা মানে ফ্যাক্ট হয়ে যাচ্ছে প্রচণ্ড। পট হোল ভালো রকমই আছে, ওইগুলো একটু দেখে শুনে তারপরে রাইড করবে। আর এই সাইডের রাস্তাটা, NH-12 রাস্তাটাতে এইরকম টাইপের প্রবলেমটা, যে মানে জনবহুল এলাকার মাঝখানে যে এরকম 4 মাথার মোড় করে যে একটা করে, এই একটা প্রবলেম। কারণ হচ্ছে এইখানে যদি একটা করে ফ্লাইওভার টাইপের একটা ব্রিজ হয়, নিচে দিয়ে টানেল হিসাবে করে যানজটটাকে কাটায় উপর দিয়ে, তাহলে এতটা দাঁড়াতে হয় না বা টাইম নষ্ট হয় না, সোজা বেরিয়ে যাওয়া যায়। এতে সব মানুষেরই প্রবলেমটা সলভ হবে। রাস্তায় ধুলো দেখো, আবার হাওয়া দিয়ে উড়াচ্ছে, হাওয়া দিয়ে ধুলো উড়াচ্ছে ভাই। এখনো পর্যন্ত স্পিড লিমিট 80 দেখেছি রাস্তাতে। যেমন ইউপি গেছিলাম, প্রয়াগরাজ গেছিলাম, তোমরা তো সেই ভিডিওটা দেখেছো হয়তো, আমার আই বাটনে আসছে, দেখো ভিডিওটা দেখে নেবে যারা দেখোনি এখনও। তো ওখানে হাইয়েস্ট আমি 102 স্পিড লিমিট পেয়েছিলাম। হ্যাঁ, অত তুলি না আমরা, অত তুলে অত দরকার নেই সাহস দেখানো, অত কায়দা দেখানো। যেটুকুনি সামর্থ্য আমার, আমি সেটুকুনি স্পিড তুলবো যেটা তো আমার কন্ট্রোল করা যায়। এই যে সামনেও আছে আবার একটা ডাইভারশন মনে হচ্ছে, না চৌরাস্তা আছে সামনে আবার একটা, বাঁ দিকে হসপিটাল আছে একটা। স্কুলের গাড়িতে ছেলেগুলোকে দেখো একদম বাচ্চাগুলোর রিয়াকশন শুধু দেখলে সেই লেভেলে, মানে একটা এক্সাইটমেন্ট। ওরা রাইডার দেখলে পরে যে এতটা ভালোবাসা পায় এদের কাছ থেকেই, মানে একদম নির্ভেজাল ভালোবাসা। আমরা এখন দাঁড়িয়ে আছি ফারাক্কার পূর্বাশা হোটেলের সামনে, আর আমার সঙ্গে আছে সৌরভ দা, সঙ্গে চলছে ওয়ারেস জল, ইলেকট্রল, কিছু করার নেই। আর এই দাদার তো অবস্থা মনে হচ্ছে খারাপ, দাদার মুখ দেখে পালিয়ে যাচ্ছে শুধু। তো চলো রাইডটা কন্টিনিউ করি, কিছু কর্নার রাস্তায় বেরিয়ে গেছি যখন, একদম মোটামুটি এই রাইডিং জ্যাকেট পুরো ভিজে যাচ্ছি, কিছু করার নেই। তো রাইডটা কন্টিনিউ করি, তাই তো একদম ভেতরে পুরো শেষ আমি বুঝতেই পারছি। আর এই দাদা শুধু চুল কেটেছে বলে হেলমেট ফেলমেট পরে মুখটা ঘুরিয়ে পালিয়ে যাচ্ছে, মাথা টাক করে ফেলেছে। কি অবস্থা! অলমোস্ট চলে এসেছে ফারাক্কা ব্যারেজ। তো বাঁ সাইড হচ্ছে রেল লাইন, আর এটা হচ্ছে বাই রোড। ও ভাই, ডান সাইড একটা ব্রিজ হচ্ছে, তো ওই যে ডান সাইড একটা ব্রিজ হচ্ছে। আর এদিকে জলটা, এখন জল নেই সেরকম, এখন জল একদমই নেই। বর্ষার সময় মানে জল একদম এরকম আকাশ ছোঁয়া থাকে, আর এখন তো জল নেই বললেই চলে। আর এই সাইডে তো পুরো চড় পড়ে গেছে একদম। রিয়েলি অনেকটা টাইম লাগে এই ব্রিজটা পার করতে, অনেকটা টাইম লাগে, সেই কখন উঠেছি এখনো পর্যন্ত। আর সামনে একটু জ্যামও আছে, গাড়ি একটু আসতে চলছে। তো ফারাক্কা ব্যারেজ পার করে আসার পর কিছু কিলোমিটার আসার পরে এখানে একটা 16 মাইল বলে জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে এখন আখের রস খাচ্ছি। শরীরটা প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছিল, তো আমি একটু গাড়ি টেনে চালিয়ে আসলাম, এসে দাঁড়িয়েছিলাম, ওদেরকে দাঁড়া করালাম। এইটাই কারণ যে আর পাচ্ছি না, জল খেয়ে হচ্ছে না, তার জন্য আখের রস খাচ্ছি। এরপরে তো লাঞ্চের ব্যাপার আছেই, তো আর ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আড্ডা মারছে, একটু মাজারও ছাই না হচ্ছে। মানে মেন ব্যাপার হচ্ছে আমার সঙ্গে রাইড করতে গেলে একটু বেশি ব্রেক হয়ে যায়, আর একটু খাওয়া দাওয়াটা একটু টুকটাক থাকে। তো চলো আমার মোটর ব্লগ সেটআপে তোমার সঙ্গে কথা বলছি, আর আপডেট তো দিতেই থাকবো, রোড কন্ডিশন আপডেট, আবার আজকে সারাটা দিন কীভাবে কাটাচ্ছি, হোটেলে কীভাবে পৌঁছাচ্ছি, সব কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এটা পার করেই ঢুকে গেলাম হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট। এখানে ওয়েলকাম জানানো হলো মালদা ডিস্ট্রিক্ট, ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট।
আর সামনে একটা দেখছি মাইল ফলক আছে, বৈষ্ণবনগর মালদা PTS মোড়। সামনে একটা হচ্ছে PTS মোড়। আজকের দিনের আমাদের থার্ড টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা, 3 নম্বর টোল আমরা পার করছি আজকের দিনের। বিরাট বড় এলাকা। কিলোমিটার মোটামুটি 30-40 কিলোমিটার মতো কভার করে লাঞ্চটা করে নেবো সময়ে, কারণ হচ্ছে 2:16 বেজে গেছে। টিফিনটা সেরকম জোর করে করিনি, মোটামুটি 2টো করে ডালপুরি খেলাম, বাস ওটুকুই। আর এটা কেন ভাই রাস্তার মধ্যে এভাবে কাগজ ওড়াই কেন বুঝতে পারি না, কি বোঝাতে চাই। তো মানুষের চোখে ফোকে ফটাফট ঢুকে যাবে, কোনো হেলমেটের ভাইজার তোলা থাকলে ঢুকে গেলে তো বিপদ হয়ে যাবে। ফতেয়াখানি এখান থেকে মালদা হচ্ছে আর 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার পর আমরা মালদাটাকে বাইপাস করে বেরিয়ে যাবো। মানে মালদাটার টাউনের ভেতর আমাদেরকে ঢুকতে হবে না, আমরা এই রোডটার প্রতি বাইপাস করে বেরিয়ে যাবো মালদাটাকে। এখানে লাঞ্চটা করে নিই পারদেশি ধাবাতে। পার্কিংয়ের জায়গা তো বিরাট, কিন্তু এখানে পার্কিং করে জিনিসপত্র নিয়ে চাপ হয়ে যাবে। অলমোস্ট বাজছে 3টে, আর বাড়ি থেকে আপ টু 305 কিলোমিটার কভার করে আমরা চলে এসেছি মালদাকে ছাড়িয়ে পিছনে রেখে পারদেশি ধাবাতে। পারদেশি ধাবাতে আমরা এখানে লাঞ্চটা করব 3 জনে মিলে। তো 3 জনের লাঞ্চের অর্ডার করলাম 2টো ভেজ থালি আর এক্সট্রা হাফ প্লেট চিকেন। আর সাদ্দামদা বললো একটা মাটন বিরিয়ানি খাবে, তো সাদ্দামদার জন্য মাটন বিরিয়ানি। তো অনেকক্ষণ গাড়ি চালানোর পর একটু ভারী খাবার, টিফিনটা সেরকম ভাবে হয়নি কি, তাই তো? 2টো করে কচুরি খাওয়া হয়েছিল না ডালপুরি, খিদে পেয়ে গেছে। আর রাস্তায় জল ঠিকঠাক করে পাইনি। সাদ্দামদার তো মুখ চোখ সব শুকিয়ে গিয়েছে, সত্যি তাই। আর সব থেকে বেশি যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে পারদেশি ধাবার একটা ব্যাপার, যেটা কোনো ইউটিউবারের ভিডিওতে আমি দেখিনি। সেটা হচ্ছে এই যে লাঞ্চ এরিয়া আছে যেখানে বসে লাঞ্চ করা হচ্ছে, সেখানে কোনো রকম জ্যাকেট হেলমেট ক্যামেরা নিয়ে এন্ট্রি করতে দিচ্ছে না। ওদেরকে বাইরে রেখে আসতে হচ্ছে, যেখানে ওয়েটিং রুম সেখানে রেখে আসতে হচ্ছে। দেন তুমি মোবাইল বা এমনি ছোটখাটো ব্যাগ নিয়ে ঢুকতে পারবে, বড় কিছু নিয়ে ঢুকতে পারছো না। আমার জিনিসটা সত্যি খুব খারাপ লাগলো। অন্য আদার্স কোনো ইউটিউবারের কাছ থেকে কোনো ভিডিওতে আমি এটা ইনফরমেশনটা পাইনি। তো ইনফরমেশনটা আমি আপলোড করলাম, আপডেট দিচ্ছি। আর রাস্তায় কোনো প্রবলেম হলে সেটা আপডেট দেবো, কি তাই তো? দেখতে থাকো। না রাস্তায় কোনো প্রবলেম না, মানে প্রবলেম শুধু একটাই হচ্ছে, সেটা হচ্ছে জল। তোমরা পাশে থাকতে হবে, তোমাদের পাশে থাকতে হবে। মানুষ আমার পাশে আছে। তো চলো লাঞ্চটা করি, লাঞ্চটা আসুক, তারপর লাঞ্চটা তোমাদেরকে দেখাবো। আর লাঞ্চটা খাওয়ার পর তো রিভিউ তোমাদেরকে দেবো, ফুড ব্লগার নয় তবুও দেবো। তো চলো লাঞ্চ টাঞ্চ করবো, একটু রেস্ট নেবো, দেন আবার স্টার্ট করবো। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো। তো লাঞ্চ তো চলে এসেছে, এখন তোমাদের সঙ্গে দেখি নেওয়ার পালা কি কি আছে না আছে। তো দেখিয়ে দিই, সাদ্দামটা একটু হেল্প করছে। চলে এসছে ভেজ থালি, ভেজ থালির মধ্যে আছে রাইস, আলু ভাজা, ভেজিটেবল, চাটনি, দই, পনির, একটা রসগোল্লা, ডাল, পাঁপড় ভাজা, শুক্তো, আর এদিকে একটা বাঁধাকপির তরকারি। আর এখানে আছে চিকেন। আর এখানে স্পেশাল একটা অর্ডার করেছে সাদ্দামদা, সেটা হচ্ছে হান্ডি বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ওটা সাদ্দামদার জন্য।
আর সাদ্দামদা এখানে বসে আমাকে হেল্প করছে, দেখায় সাদ্দামদাকে, এই যে সাদ্দামদা বসে বসে হেল্প করছে, আর নেড়ার কিচ্ছু নেই, মানুষ দেখছে এটাই। তো এটা ওপেন করছে, দেখো বিরিয়ানি ওপেন। আচ্ছা, তো লাঞ্চ টাঞ্চ করে আসার পর এখানে দাঁড়িয়ে আছি, আর এই দাদাদের সঙ্গে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। দাদারা এসছে রানাঘাট থেকে, ফুল ফ্যামিলি। দাদারা যাওয়া হয়েছিল কোথায়? বালুরঘাট যাচ্ছি বিয়েতে। আচ্ছা, বিয়েতে। আচ্ছা, বিয়ের নিমন্ত্রণ আছে বালুরঘাট। দাদারা বালুরঘাট যাচ্ছে, তো পরিচয়ে খুবই ভালো লাগলো। দাদাদেরও মানে নর্থ সিকিম করা হয়ে গেছে, তো এই দাদাদের বাড়ি হচ্ছে রানাঘাট। তো চলো আমরা কন্টিনিউ করি রাইডটা, আর বাকি কথাগুলো মোটো ব্লগ সেট হবে, তোমার সঙ্গে কথা হচ্ছে। আর এখানে সাদ্দামদা ফ্রেশ হয়ে চলে এসছে। তো পারদেশি ধাবা থেকে খাওয়াটা করার পর আমরা বেরোলাম হচ্ছে গিয়ে একদম এবার রায়গঞ্জে দাঁড়ানোর মতো একটু মনোভাব নিয়ে বেরোলাম। আর একটা ফ্যামিলির সঙ্গে তো দেখা হয়েছে, সেটা তোমরা দেখতেই পেলে। এবার বলি আমাদের এখানে বিল হয়েছে কত। এখানে বিল হয়েছে আমাদের 790 টাকা। সাদ্দামদার একটা 400 টাকা হান্ডি বিরিয়ানি ছিল, মাটন হান্ডি বিরিয়ানি। আমাদের ছিল 100 টাকা করে ভেজ থালি দুটো, একটা ছিল হাফ প্লেট চিকেন 150 টাকা, আর একটা ছিল জল, আর এক্সট্রা ভাত ছিল দুটো 10 টাকা করে 20 টাকা। তো 790 টাকা টোটাল বিল হয়েছে। বিল পেমেন্ট করে এখন চললাম আমরা আবার গন্তব্যের দিকে। একটু ট্রেনে চালাতে হবে, বেজে গেছে 4:05। আর এখান থেকে এখনো পর্যন্ত 235 কিলোমিটার মতো মনে হয় বাকি, যা দেখলাম, মানে হোটেল অবধি। আর আমাদের রাইড করা হয়েছে 215 কিলোমিটার। তো চলো যেতে যেতে আরও কথা হবে। আর ভালো ভালো জায়গা থাকলে তো দাঁড়াবো, ছবি তুলবো, একটু রিলস বানাতেই হবে। তো লাঞ্চ টাঞ্চ করে রাস্তায় বেরিয়েছিলাম, তো আবার টোলগেট এসছে। আজকে রাইডের 4th টোলগেট হচ্ছে এটা। 4 নম্বর টোলগেট হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড, এর আজকে 4 নম্বর টোলগেট। অলমোস্ট পৌঁছে গেছি, আর বাকি আছে 188 কিলোমিটার শিলিগুড়ি ঢুকতে। তো আমরা রায়গঞ্জ বাইপাসের পাশে দাঁড়িয়ে আছি রূপাহারে। তো এই দোকানটা থেকে চা খেলাম, একটু ফ্রেশ হয়ে গেলাম, একটু চোখটা লেগে যাচ্ছিল। আর এই যে বসে আছে সাদা জামা পরে, এটা হচ্ছে ঋত্বিকদার সঙ্গে দেখা হলো। গাড়িগুলো এখানে লাগানো আছে, একটু রেস্টও দিয়ে দেওয়া হলো। তো চলো গিয়ার আপ করি, এবার বেরোয়। আর মোটো ব্লগ সেটাকে তো বেশি করে কথা হবে না, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, রাস্তায় তো লাইটও সেরকম নেই। যেটুকুনি লাইট পাবো সেটুকুনি ব্লগ হবে, নাহলে একদম হোটেল পৌঁছে ব্লগ হবে। তো চলো কন্টিনিউ করি আর এগোই সামনের দিকে, অনেকটা লেট হয়ে গেছে। হুম, একদম দাদা। বাড়ি থেকে বেরিয়ে এটা হচ্ছে 5 নম্বর টোল, বাজছে 6:19, আর কভার করেছি 287 কিলোমিটার। মোটামুটি দেখা যাচ্ছে এখন 100 কিলোমিটার। আমার এখানে তেল ঢুকিয়ে নিলাম 700 সামথিং, ফুল করলাম আবার। কারণ হচ্ছে এরপর যখন আমি গ্যাংটকের দিকে উঠবো তখন একটু তেলের রেটটা একটু বেড়ে যাবে, তার জন্য এখানে ফুল ট্যাঙ্ক করে নিলাম। তো শিলিগুড়ি এখান থেকে আর 100 কিলোমিটার। এরকম রোড থাকলে পরে কভার করতে সুবিধা হয়। আর গোপ্রোতে ব্যাটারির চার্জও কম,
এখন আর সময়ও নেই, বেজে গেছে 8:31, 10টার মধ্যে হোটেল ঢুকতে হবে আশা করছি, কিন্তু পারবো নাকি জানি না। তো সেরকমভাবে দাঁড়ানো যাবে না, বলেছিলাম, কথা দিয়েছিলাম যেখানে যেখানে এরকম আলো পাবো মোটো ব্লগ করবো, সেখানে সেখানে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দাঁড়ালাম অনেক জায়গায়, এরকম রাস্তা পেলে মানে কিলোমিটারটা কভার করা যেতে পারে। রাস্তাটা যা ছিল না ভাই, মানে ডালগোলার পর থেকে হয়তো 7 কিলোমিটার রাস্তা ভালো পেয়েছি, তারপরে পুরো রাস্তা। তো বাজছে হচ্ছে 10টা, আমরা এখনও পর্যন্ত বাওয়াল করে বেড়াচ্ছি। এখনও পর্যন্ত এই যে বাবুর ধাবাতে আছি, ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল, যেটা লাইন হোটেল। তো চলো, আর 76 কিলোমিটার কভার করলে হয়ে যাবে। বাজছে এখন 10টা, তো 76 কিলোমিটার কভার করে বাদবাকি কথাটা একদম হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে বলছি। তো চলে এসেছি হোটেল রয়্যাল সিটিতে, আর আমাদের রুটটা নেওয়া হচ্ছে কিছুটা এরকম, আর অবস্থা প্রচণ্ড খারাপ। মিরর আছে, আর এখানে জ্যাকেট ফ্যাকেটগুলো খুলে মোটামুটি রেখে দিয়েছি, আর পাচ্ছি না, জাস্ট পাচ্ছি না। এদিকে একটা টিভি আছে, আর এখানে ওয়াশরুম আছে। গাইস, আমি এবার একটু ঘুমাবো, আমি আর পাচ্ছি না, প্রচণ্ড অবস্থা খারাপ। বাজছে পাক্কা রাত্রি 1:30টা। তো চলো, দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো চলো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।